টাইমলি এজিএম করে সবকিছু করে হচ্ছে এই ক্যাটাগরি শেয়ার। 2 নাম্বার ওর রিজার্ভ এন্ড সারপ্লাস কত, ওর 1804 কোটি টাকা ওর রিজার্ভ এন্ড সারপ্লাস আছে, 1804 কোটি টাকা। ওর আর্নিং পার শেয়ার কত, আর্নিং পার শেয়ার হচ্ছে 1 টাকা 41 পয়সা। ওকে, ওর অ্যানুয়াল ইপিএস কত, 0.61। নেট অ্যাসেট কত, যেটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, নেট অ্যাসেট ভ্যালু বলি। ওর নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 16 টাকা 68 পয়সা। মানে ও প্রতি এই মুহূর্তে যদি ন্যাশনাল ব্যাংক বন্ধ হয়ে যায়, আমরা জাস্ট থিওরিটিক্যালি বলছি, ন্যাশনাল ব্যাংক যদি কালকে বন্ধ হয়ে যায়, ন্যাশনাল ব্যাংক বন্ধ হওয়ার পরে সে আসলে আমাদেরকে ধরেন ওর স্ট্রেংথ আছে কিনা, আমি ধরেন ন্যাশনাল ব্যাংকের শেয়ার হোল্ডার, আমি 6 টাকা 90 পয়সা করে 1 লক্ষ ন্যাশনাল ব্যাংক কিনলাম, তাহলে 6,90,000 টাকা। ন্যাশনাল ব্যাংক কালকে বন্ধ হয়ে গেল, এবার প্রতিদিন সব হলে 1-2 বছর পর ন্যাশনাল ব্যাংক সবার টাকাটা ফেরত দিচ্ছে। ও আমাকে কত ফেরত দিবে, তখন সে আমাকে 16 টাকা প্রভিশন সেল ট্যাক্স করবে, করে যে টাকাটা আসলে ওটা যখন আমাদের মধ্যে দিবে, আমি তখন 16 টাকা 68 পয়সা পাওয়ার মতো স্ট্রেংথ ন্যাশনাল ব্যাংকের আছে। তাহলে একটা ভালো 16 টাকা 68 পয়সা ওর স্ট্রেংথ আছে। এরপর হচ্ছে কি ওর পেইড আপ ক্যাপিটাল কত, ওর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 3066 কোটি টাকা। 3066 কোটি টাকা হচ্ছে ওর ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল। ওর লাস্ট এজিএম হচ্ছে 12 অক্টোবর 2020-এ, মানে জাস্ট 2 মাস আগে। ওর ইয়ার এন্ডিং হচ্ছে 31 ডিসেম্বর, মানে আর কয়েকদিন পরে ওর ইয়ার এন্ডিং হচ্ছে। ওর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 2115 কোটি টাকা, আর অডিটেড পি হচ্ছে 4.89। আর ওর যদি ডিভিডেন্ড হিস্ট্রিতে যাই, ওর ডিভিডেন্ড হিস্ট্রিতে যদি যে ব্লুটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আর গ্রিনটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। আপনি ধরুন আমরা লাস্ট 5 ইয়ার্সটা যদি একটু দেখি, তো 2019-এ দিয়েছিল 5 টাকা ক্যাশ আর 5টা, মানে 5% ক্যাশ 5% স্টক। 18-তে দিয়েছিল 10% স্টক, 12-তে দিয়েছিল 12% স্টক, 16-তে দিয়েছিল 20% স্টক, 15-তে দিয়েছিল আপনার 15% স্টক। মানে লাস্ট 5 ইয়ার্সের স্টক ডিভিডেন্ডের ইয়েও ভালো, মানে ট্রেন্ডও ভালো। এবং বর্তমানে এটা মার্কেট ওর ফেস ভ্যালু 10 টাকা, ন্যাশনাল ব্যাংকের শেয়ারটার ফেস ভ্যালু 10 টাকা, এবং ওর নেট অ্যাসেট ভ্যালু 16 টাকা। এইটা হচ্ছে আমার প্রথম ইনফরমেশন। এই ইনফরমেশনটার উপর বেস করে এইবার আমাকে যদি আপনারা বলেন ন্যাশনাল ব্যাংকের শেয়ার কেনা ওয়াইজ হবে কি হবে না। এই মুহূর্তে 6 টাকা 90 পয়সা এটা সেল ভ্যালু, এটা ফেস ভ্যালু 10 টাকা, অবশ্যই 10 টাকা এটা হইতে পারে, কোনো কোশ্চেনই নেই। 31 ডিসেম্বর হচ্ছে ক্লোজিং, তাহলে 31 ডিসেম্বর ও ডিভিডেন্ড দেওয়ার টাইম আসছে, এবং এরপর 550 বলছে 10% এর নিচে ডিভিডেন্ড দেয়ই না, সুতরাং এবার 10% দিতে পারে, আবার কমও দিতে পারে। 5% স্টক 5% ক্যাশ ছিল, এবার তো ওর ক্যাশ রিজার্ভ যদি ভালো থাকে তো ক্যাশও দিতে পারে কিছু। কিন্তু এখন মেইন ইস্যু হচ্ছে কি, সবই তো পজিটিভ, এখানে নেগেটিভ কিছু নেই। এই ক্যাটাগরি শেয়ার এবং অনেক নিচে আছে, ফেস ভ্যালুর অনেক নিচে। 6 টাকা 90 পয়সা ছিল ফেস ভ্যালু, 6 টাকা 90 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু, 6 টাকা 90 পয়সা হচ্ছে এখন মার্কেটে। তাহলে আপনি যদি এখন কিনেন, আমি ধরেন আমি একজন ব্রোকার, আমি আপনাকে বলছি, এখন যদি আপনি কিনেন ভাই, এটা 10 টাকা যাইতেই পারে, 7 টাকা মানে 7 টাকা 8 টাকা তো যাবেই, 9 টাকা যাবে, 10 টাকা যাবে। তাহলে আপনি ধরেন আজকে হচ্ছে 18 ডিসেম্বর, কাল 19 ডিসেম্বর বন্ধ, আপনি 20 ডিসেম্বর 1 লাখ কিনে ফেললেন 6 টাকা 90 পয়সা করে। এটা আপনি জানুয়ারি মাসে ভাই আপনি অ্যাটলিস্ট 1 টাকা বেশি ধরে যাবেন, 1 লাখ কিনলে 1 লাখ টাকা প্রফিট। আর ইনভেস্টমেন্ট কত 1 লাখ কেনার জন্য 7 লাখ টাকা। এখন আমার কোশ্চেন হচ্ছে আপনি শেয়ারটা কিনবেন না কিনবেন না। আচ্ছা, এটা পি ভ্যালু করছিল, পি ভ্যালুটা আমরা যাই আপনার শেয়ার স্ক্রিন ও 4.something, এখানে কি ছিল, এটা এটা না দেখতে পাচ্ছেন না, হ্যাঁ দেখতে পাচ্ছেন পি 4.89, পি তো 4.89 ধরে নেন, মানে এটা যদি এটাকে ভালো মানে টিটা দিয়ে কি বুঝায়, মানে প্যাটার্ন কি যেটা দিয়ে মানে অডিটেড টি বলছে, তাহলে প্যাটার্নিং। হ্যাঁ, আনঅডিটেড টি বলছে 11.2%। হ্যাঁ, এটা তো বলছে আমি একটা লাইন দিতে হবে, অডিটেড না একটা টাকা
হ্যাঁ মানে এখন ইস্যুটা হচ্ছে সবই তো বুঝলাম, আমি জাস্ট ওয়ান লাইনে চাচ্ছি, মানে আমরা তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে বসিনি। আমাদের মেইন ইস্যুটা হচ্ছে আমরা জাস্ট কিছু বেসিক ইনফরমেশন বোঝার জন্য চেষ্টা করছি, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস সবই তো আপনার কেন মনে হচ্ছে লং টার্মে গেলে এটা ভালো হবে? এখানে যে ট্রেনটা দেখছি যে 3 বছর ধরে প্রায় একই রকম, কিন্তু এর আগে ট্রেনটা ভালো ছিল, সেটা অবশ্য অন্য ধরনের ঘটনা ছিল 9-10-11 দিকে। তো সেই ধরনের ট্রেনটা দেখতে পাচ্ছেন না? এখন এটা সরকারের জন্য এখন 3 বছর 4 বছর যে ট্রেনটা আছে এটাই কন্টিনিউ করবে, এটা হচ্ছে তো আপনার আফটার 10 ইয়ার্সের পরে এটা আবার জাতীয় হতে পারে। ওই জন্য বলছি যে শর্ট টার্মে বলেন কিন্তু লং টার্মে বলেন। এটা পেড আপ ক্যাপিটাল কত দেখেছেন ভাই? হ্যাঁ তা দেখেছি, প্রায় 4,000 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল, 3,066 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল। এটা অপারেট ক্যাপিটাল। এটা এই পেজটাতে এটা ডিএসসি ওয়েবসাইট ইনফরমেশনটা আছে, আমি ডিএসসি ওয়েবসাইট আপনাদের দিব একটু পরে, ওটা মানে একটু পরে আমরা কাজ করব কিছু এরকম ছোট ছোট। এখন মেইন ইস্যু হচ্ছে আমাকে যদি বলেন, আমাকে যদি বলেন ব্যক্তি, আমি বলবো ন্যাশনাল ব্যাংক নিয়ে ডিসিশন নেওয়ার আগে আমাদের আরো কিছু ইনফরমেশন দরকার। আমাদের প্রথম ইনফরমেশন হচ্ছে ন্যাশনাল ব্যাংকের ব্যাক এন্ডে যে গ্রুপ অফ কোম্পানিটা আছে ওদের এগেইনস্টে বেশ বড় কিছু এলিগেশন আছে। এলিগেশন কি হবে জানি না, ইভেন এখন ওই এলিগেশন গুলোর স্ট্যাটাস থেকে আমাদের একটু জানতে হবে, কারণ আপনি যেটা লং টার্মে বলছেন, লং টার্মে আপনি কিনলেন, লং টার্ম প্রেসেতে আপনি কিনলাম, ঠিক আছে, এবং পেড আপ ক্যাপিটাল এটা কিন্তু এবার ডিভিডেন্ড দেওয়ার পর নেক্সট ডিভিডেন্ড দেওয়ার পর 4,000 কোটি টাকা ক্রস করে যাবে পেড আপ ক্যাপিটাল। এখন পেড আপ ক্যাপিটাল ক্রস করার পরে পেড আপ ক্যাপিটাল বড় হলে সমস্যা নাই যদি ইনকামও ভালো হয়। এখন ইনকাম গুলো আমাদের চেকের ইস্যু আছে, কিন্তু আমি তারপরে বলবো এখানে আরেকটা ইনফরমেশন আমাদের মিসিং আছে কমপ্লিট, যে ইনফরমেশনটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে অবশ্যই আসবে। এটা হচ্ছে ব্যাংকের ম্যানেজমেন্টে কারা আছে, ব্যাংকটার ম্যানেজমেন্টে কারা আছে এবং ওদের স্ট্যাটাসটা কি, ওরা ব্যক্তি হিসেবে ওদের স্ট্যাটাসটা কি, ওদের কাজকর্ম হিসেবে স্ট্যাটাস কি, গভর্নমেন্টের কাছে ওদের স্ট্যাটাসটা কি। যদি এদের স্ট্যাটাস কোনো কারণে একটু রিস্কি থাকে তখন ডেফিনেটলি আমি বলবো এটা লং টার্মে কেনা যাবে না, এটা বরং শর্ট টার্মে কেনা যেতে পারে। যদি আপনার অ্যানালাইসিস বলে না এটা আপনার 7 টাকা, ধরেন আপনি জাস্ট এক্সাম্পল বলছি 6 টাকা 90 পয়সা শেয়ার, আপনি হিসাব করলেন যে এটা 7.5 টাকা যাবে, 7.5 টাকা 50 পয়সা খুব দ্রুত যাবে 60 পয়সা। এখন যেহেতু দাম কম আপনি কিনবেনও দামকে, তাও 1 লাখ 2 লাখ 3 লাখ ধরেন এরকম শেয়ার কিনলেন, কিনে আসলে 60 পয়সা করে পেলেন এবং দ্রুত পেলেন, বেড়ে গেলেন, এটা একটা ইস্যু। যদি পান, এখানে পাবেন কিনা তার আমিও জানি না, আপনিও জানেন, কারণ ট্রেন্ড দেখতে হবে পাবো কি পাবো না। কিন্তু লং টার্মে তো এটা বলবো আমি খুব রিস্কি শেয়ারিং এই মুহূর্তে, মানে 2020 সালের 18 ডিসেম্বর হয়তো দেখবেন 21 জুনের দিকে স্যালারিও চেঞ্জ হয়ে গেছে, ওরা খুব ভালো পজিশনে আছে, ওরা বরং আরেকটা ব্যাংকে মার্জার একুইজিশন বা কিনে ফেললো বা ইয়ে করে ফেললো। কিছু ব্যাংক মার্জ হওয়ার খুব সম্ভাবনা, মানে এটা যেহেতু গভর্নমেন্ট একদম ফাইন্যান্স মিনিস্টার লেভেলে আলোচনা হচ্ছে, আপনার কিছু ব্যাংক কিন্তু মার্জ আলটিমেট হবে, কোনো অপশন নেই, কারণ ব্যাংক এত ব্যাংক লোড নিতে পারছে না। এখন ব্যাংক তো ওরা অ্যামালগেমেট করবে না, ওরা মার্জ করবে, সেল করবে বা যে কোনো ভাবে ওরা মার্জ করবে। এখন হলো যদি ন্যাশনাল ব্যাংক ওখানে পড়ে যায় এটা কি ভালো হবে না খারাপ হবে আমরা জানি না। এখন জানার জন্য আমাদের ওই সময়টা পর্যন্ত বেস্ট হচ্ছে ওয়েট করা, আমি রিস্ক নিব কেন, কারণ ওই সময় ভালো হবে এটা নিয়ে আপনি রিস্ক নিলে দেখা গেল ওটা এমন খারাপ হলো আপনার, মানে 1 টাকা লস হলেও তো লসটা করবো কেন, শুধু শুধু নর্মাল ট্রেন্ডে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড থাকবে, কখনো লাভ হবে কখনো লস হবে, ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি একদম ধরে ঢুকায় টাকা লস করার কোনো ইস্যু না। তাহলে আমার পয়েন্টটা হচ্ছে ন্যাশনাল ব্যাংকটা আমি আপনাদের দেখেন না, তাহলে দেখেন ভালো কোম্পানির শেয়ার কনসিস্টেন্ট ডিভিডেন্ড দিচ্ছে, এই ক্যাটাগরি শেয়ার মার্কেট প্রাইসের নিচে আছে, নেট এসেট ভ্যালু ভালো, রিজার্ভের সার্কেল ভালো, তারপরও আমি বলবো এটা লং টার্ম ইনভেস্টমেন্টের আগে দুইবার ভাবার ইস্যু আছে, লং টার্ম ইনভেস্টমেন্টের আগে। তাহলে আপনার এই জিনিসটা হলো কি, আপনি যখনই এটা আসছেন এই ল্যান্ড থেকে ন্যাশনাল ব্যাংকের শেয়ারটা যখন আমরা চেক করছি এখানে, তখন আমরা কিন্তু একটা জায়গায় ডিসিশনে আসলাম কি ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আমাদের আরো কিছু ইনফরমেশন লাগবে, যে ইনফরমেশনটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন। ম্যানেজমেন্ট ইনফরমেশনটা কোথা পেতে পারি, কারো কোনো আইডিয়া? মানে আমি ন্যাশনাল ব্যাংকের ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাই, এটা আমি কোথায় পাবো ইনফরমেশনটা? যে ভাই আমি দুইটা বলতেছি খেয়াল করতে বুঝতে পারিনি একটু ব্যাংকের ওয়েবসাইট। আমি এটাকে এই জন্য বলছি কারণ ওই সময় যে
ঘটনা, এটা এই ম্যানেজমেন্টেরই প্রবলেম ছিল। ইচ্ছা গেছে এবং তারা অনেকেই, আমি জানি যে 2 জন অস্ট্রেলিয়াতে সেটেল হয়েছে, আর বাংলাদেশে আছে নাই, যদিও পরে একজন আসছে, আমাদের টিচার 2 জন। তো এই ম্যানেজমেন্ট তারা বস অতি জানতো তারা এখন রিটায়ারমেন্টে যাবে, তো ওই ম্যানেজমেন্ট আর থাকবে না সামনে। তো ওই ভরসায় আমি বলছি। না হইতে পারে ভাই, আপনি তো বলছিলেন যে এটা ভুয়া আর ভালো হবে না, হইতে পারে। দেখবেন এটা কিছুদিন একটু ফলো করলে ট্রেন্ডে দেখা গেল কিনা ম্যানেজমেন্ট নতুন যারা আসছে ওরা আরো ইফিসিয়েন্ট, নতুন ভাবে ভাবছে, ব্যাংকে আগা নিচ্ছে, তখন অবশ্যই ঢুকে যাবে। 6 টাকা 90 কিনলাম না, আমি হয়তো 60 টাকা 50 কিনলাম, কোনো সমস্যা তো না। কিন্তু একটু থিঙ্ক করে ডিসিশনের জন্য ওটা ওকে। কারণ যেটা বললাম, যে মুহূর্তে ন্যাশনাল ব্যাংকের শেয়ারটা আমি ইনফরমেশন গুলো বলছিলাম, সবসময় আমাদের ফার্স্টে যে জিনিসটা কাজ করছিল এটা হচ্ছে কি, এটা সবসময় যেটা বলি, এটা হচ্ছে আমাদের মধ্যে কাজ যেটা করে, এটা হচ্ছে গ্রিড, ফার্স্ট ইমোশন। সবসময় ফার্স্ট ইমোশন হচ্ছে গ্রিড। এটাতে বলে আমি করা যাবে 6 টাকা 90 পয়সা, 10 টাকা দেবে, 3 টাকা প্রফিট, 7 লাখ টাকা ঢুকবো, 10 লাখ টাকা নিয়ে বেরো যাবো কয়দিন পরে, মানে কয়দিনের মধ্যে ওটি 15 ডেজ, তাহলে 15 ডেজ না 2 মাসের মধ্যে বেরিয়ে যাবো। এরকম একটা নিয়ে আমাদের কাজ করে, তখন আমরা তাড়াহুড়ো করে রং ডিসিশন গুলো নিই। আবার অনেক সময় হয় কি, ফিয়ার কাজ করে, ভয় বেসিক ভয় ভালো, কারণ ভয় আপনাকে সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ভয় যদি আপনাকে আগাতে না দেয়, আপনি ভয়ের জন্য ডিসিশনই নিচ্ছেন না, তখন আপনি আর আগাতে পারবেন না। ওই জন্য আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা পার্ট কিন্তু আপনাকে দুটো জিনিস জয় করতে হবে, দুটো ইমোশন জয় করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার গ্রিড, আমার গ্রিড জয় করতে হবে। 2 নম্বর হচ্ছে ভয় জয় করতে হবে। ফিয়ার এবং তবে আমার হিসেবে এটা 15 টাকায় যাওয়ার কথা, আমার হিসেবে। আপনি দেখলেন কি এটা 14তে গেছে, 14তে যাওয়ার পর আপনি এটা 15-র জন্য ওয়েট করলেন, অথবা 15 গেলে আপনি 15তে বিক্রি করে বেড়ে চলে আসলেন। ওটা কিন্তু বেড়ে 16তে গেল, 17 গেলে 18, 19, 20-এ চলে গেছে। আপনাকে ওই জায়গায় ইমোশনাল হওয়া যাবে না, বা 2টা দিন রাখতাম, এইটা থেকে বেরোতে হবে। আর ভয়টা হচ্ছে কি, বাড়বে, আপনি বুঝছেন বাড়বে, কিন্তু ভয়ে ঢুকাচ্ছেন না, এছাড়া আপনি কখনো জ্ঞানীকেও করতে পারবেন না। সুতরাং আমাদেরকে ভয় এবং ইমোশনের বাইরে গিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসটা নিয়ে কাজ করতে হবে। আর এটা তো বিখ্যাত পিটার লিঞ্চ, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইয়ার একজন বন্ড ম্যানেজার, উনি সবসময় বলে, বিহাইন্ড এভরি স্টক ইজ এ কোম্পানি, ফাইন্ড আউট হোয়াট ইজ ডুইং। এটা হলো যে একদম বাংলা হিসাব। আমরা যখন যে শেয়ারে ইনভেস্ট করবো, কথাটা তফাৎ মেনে নিতে হবে। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, কালকে বসে, মানে আগামীকাল আমাদের কোর্সটার পরে সাবমেরিন কেবলের একটু পড়াশোনা করবেন। সাবমেরিন কেবল পড়াশোনা বলতে কি, সাবমেরিন কেবলের হিস্ট্রিটা কি, কোম্পানিটা গভর্নমেন্ট কিভাবে ফর্ম করেছিল, ওরা কোন ব্যবসা করছে, ব্যবসার সামনে গ্রোথ অপরচুনিটি কি, এটা কিন্তু ওরটা। এখন ধরুন দাম করে 2-3টা কম্পিটিটর চলে আসলো, এখন কি সাবমেরিন কেবল কম্পিটিটর আসা সম্ভব কিনা? যদি না আসে তাহলে কি হবে? এটা আমি কিন্তু একটা আইডিয়া দিলাম। মানে এমন একটা কোম্পানি, যে কোম্পানি এই মুহূর্তে মার্কেটে কোনো কম্পিটিটর নেই সাবমেরিন কেবল, এমন একটা কোম্পানি যে কোম্পানির গ্রোথ এখন হাই। গ্রোথ হাই কেন? করোনার পরে তো এখন আরো মেসিভলি হাই, কেন কেউ নেই, এককভাবে দিচ্ছে। কিন্তু দিলেও ওটার অবস্থা কেমন, ওটা তো আমাদের বুঝতে হবে। ওটা কিনে ফেললাম, বর্তমান হিসেবে এটা খুব প্রফিটেবল হবে, কিন্তু 2021-এ ধরেন এমন কিছু কম্পিটিটর আসলো, বা এমন ভাবে টেকনোলজি চেঞ্জ হলো, ওই জিনিসই আমার দরকার নেই। আমি তো এক্সাম্পল বলছি। ওই জন্য ডিসিশন নেওয়ার একটু ভাবতে হবে জিনিসটা কি। সবসময় পিটার লিঞ্চের সাথে আমি দেখি, যে শেয়ারটা কিনবেন ওই শেয়ারের ব্যবসাটা একটু বুঝবেন, কারণ আপনি জানেন না সামনে কি হবে। অনেক ব্যবসা হয়েছে আপনার, ঝুনঝুনিওয়ালা, নামটা এখন রাকেশ ঝুনঝুনিওয়ালা। রাকেশ ঝুনঝুনিওয়ালা হচ্ছে কলকাতার একজন ইনভেস্টর। উনি টাইটানের শেয়ার কিনেছিল 5 টাকা করে, জাস্ট 5 টাকা করে। 5 টাকা করে টাইটানের শেয়ার করে সবাই হাসাহাসি করতেছে। অত বড়, তখন অত ধনী ছিলেন না ভদ্রলোক। উনি জাস্ট ধরেন হয়তো 2 লক্ষ শেয়ার কিনতেন, যেহেতু 5 টাকা, 1 লক্ষ হলে 5 লক্ষ রুপি, 2 লক্ষ হলে 10 লক্ষ রুপি, এইভাবে উনি মানে লাখ লাখ কিছু শেয়ার কিনে ফেলছিলেন। এবং পরবর্তীতে উনি ইন্ডিয়ার সবচেয়ে ধনী একজন ইনভেস্টর। আর কারণটা হচ্ছে সেই টাইটানের শেয়ারের দাম এখন 1600 টাকা, 5 টাকা শেয়ার 1600 টাকা। এটা কেন হয়েছিল? উনি তখন ফোকাস করেছিল এই শেয়ারটার সামনে অনেক গ্রো করবে। ওনার এটাই ছিল সবচেয়ে বড়, মানে ভদ্রলোকের শেয়ার মার্কেটে গড়ে ওঠার পেছনে, ডন হওয়ার পেছনে মেজর যে ক্ষমতাটা, এটা হচ্ছে বিজনেস অ্যানালিসিস করে বুঝতে পারতো এই শেয়ারটার দাম এখন যাই হোক লং টার্মে চেঞ্জ হয়ে যাবে। এরকম ট্রেন আমাদেরও ব্যাংকের ব্যবসা আমরা মোটামুটি বুঝি, ব্যাংক না, কিন্তু আপনি যখন নতুন কোন ধরেন একটা হোটেলের শেয়ার আসলো, পেনিনসুলা হোটেল, বা এখন অন্য হোটেল যে কিছু কথাবার্তা হচ্ছে, পর্যটন খাত নিয়ে আলোচনা হচ্ছে পত্রিকায়, কিন্তু ধরেন একটা হোটেলের শেয়ার আসছে, আসলে ওর আর্নিংটা কি, ও আসলে কিভাবে
ডিস্ট্রিবিউশন করে, কিভাবে ডিভিডেন্ড দেয়, এই ইনফরমেশন গুলো কিন্তু আপনার দরকার। কারণ গুডউইল একটা অ্যাসেট। আমি একটা শেয়ারের নাম বলি, গ্ল্যাক্সোস্মিথক্লাইন। গ্ল্যাক্সোর যখন মূল শেয়ারটা ছিল, এখানে কিন্তু ওর আরো বিজনেস ছিল, ওর আরো বিজনেস আছে, হরলিক্স টরলিক্স এগুলো ছিল, আরো বিজনেস ছিল না গ্ল্যাক্সো। ওর মধ্যে ইয়েটা আলাদা ছিল, ফার্মাসিউটিক্যালটা। এখন ওই শেয়ারটা মার্কেট ওরা 500-600% করে ক্যাশ ডিভিডেন্ড দিত, 500-600% কনসিস্টেন্ট। ওকে, এইসব একটা সময় গিয়ে শেয়ারটা কিনে দিল ইউনিলিভার। ইউনিলিভার কেনার পরে কোনো কিছু থিওরিটিক্যালি কোনো স্ট্যাটাস চেঞ্জ হয়নি, সেম ওই 500% ক্যাশ ডিভিডেন্ড দিল, সবই সেম, যা ছিল তাই আছে গ্ল্যাক্সো। গ্ল্যাক্সোটা কি হলো, নামটা চেঞ্জ হয়ে ইউনিলিভার হয়ে গেল। কয়দিন হয়েছে কিন্তু আরো আগে, এটা করোনার সময় হয়েছে, মে জুন মাসের দিকে ইউনিলিভার কিনে নিয়েছে। কিন্তু এটা আপনার পাবলিকের নামটা মানে শেয়ারের নামটা চেঞ্জ করলো কিছুদিন আগে। চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হলো, এটা পাই করে স্টক টান দিল, টান তো টান, এমন টান যে শেয়ারের দাম ছিল হয়তো 2,500 টাকা, সে শেয়ারের দাম 3,000-3,500 টাকা ক্রস করে চলে গেল উইদিন 10 to 12 days। এবং কেউ কিনতে পারে না। ওই সময় অনেকে কেনার জন্য বসেছিল, কেউ কিনতে পারে না। কেন কিনতে পারে এটা পরে আসছি, ওটা নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু কিনতে পারে না কেন, কেন কেনার জন্য সবাই ডেসপারেট হয়ে গেল, কারণ ওর কোনো কিছু চেঞ্জ হয়নি, ওর আর্নিং বাড়ে নাই, ওর এসেট বাড়ে নাই, কিচ্ছু হয় নাই। কিন্তু ইউনিলিভার যখন কিনছে বলছে, লোকের মনে একটা ক্রিয়েট হলো কি গুডউইল। ইউনিলিভারের গুডউইলটাকে লোকে চিন্তা করলো, ইউনিলিভার একটা শেয়ার, এটা নিশ্চয়ই মার্কেটে এই পজিশনে থাকবে না, এর সামনে আরো বড় করবে। ওই বিশ্বাস নিয়ে লোকে ঝাঁপাই করলো, ঝাঁপাই করে টেনে নিয়ে গেল। এটা হচ্ছে কিন্তু আপনার যখন শেয়ার কিনবেন মাথায় এটাও রাখতে হয় কোম্পানির গুডউইলটা কেমন। আর ট্রেডিং স্টাইলে আমি একটু আলাপ করি, আপনাদের কিন্তু একটু করে আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক মানে ক্লাস করি। ট্রেডিং স্টাইলটা হচ্ছে দুই তিন রকম হয়। প্রথমটা বলে পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিংটা হচ্ছে আসলে একটু লং টার্ম। আপনি যদি এখানে দেখেন, জুন জুলাই থেকে আপনি এন্ট্রি নিলেন, জুন জুলাই থেকে শেয়ারের একটা দাম দেখলেন, একটা এন্ট্রি নিলেন, এরপর এটা কিন্তু দাম উঠলো নামলো সবই স্ট্যান্ডার্ড করলো, একটা জায়গায় আপনার একটা মাসের হিসাব ছিল, ওই হিসেবে দামটা পৌঁছালো, এবং আপনি দেখলেন কি উঠে একটা জায়গায় এটা পড়ে গেছে, মানে পড়ছে, পড়া যখন শুরু হলো আপনি সময় চেক করে বের হয়ে গেলেন। মানে 7 মাস ধরে আপনি 6 মাসের মতো আপনি এন্ট্রি নিয়ে যখন আপনার এক্সপেক্টেড প্রফিট পাবেন তার মধ্যে আপনি ট্রেডটা বের হয়ে গেলেন। পজিশনাল ট্রেডিং, যেটা আমি সবসময় রেকমেন্ড করি। এটার জন্য টেকনিক্যাল কিছুটা দরকার, কিন্তু ফান্ডামেন্টাল কিছু দরকার এটার জন্য। সেকেন্ড ট্রেডিংটা বলে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস যে আমরা আসলে কি করে সুইং ট্রেডিং করব। সুইং ট্রেডিং হচ্ছে আপনি অ্যানালাইসিস করবেন একটা শেয়ার কখন হাই ছিল, কখন লো ছিল, হাইতে কত যায়, লোতে কত যায়, ওটার ট্রেন্ডটা কত, এই জিনিসগুলো আগে আমরা একটু আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করার পর আপনি কি করলেন, আপনি একটা টাইম সেট করলেন, আমি এত টাকা হলে কিনবো, এত টাকা হলে বেচবো, বিভিন্ন পয়েন্ট গুলো সেট করলেন। আপনি ওই পয়েন্টে যখন যাচ্ছে আপনি কিনছেন, পরের পয়েন্টে আসলে আপনি বেচলেন, পরের পয়েন্টে উঠলো বিক্রি করলেন, পরের পয়েন্টে আসলে সেল করলেন। এইভাবে আপনি কিন্তু কেনা বেচা করছেন কতদিনের মধ্যে, 15 থেকে 20 দিনের মধ্যে, অথবা 1 মাসের একটা টাইম সেট, মানে প্রতি মাসে অ্যাটলিস্ট একটা শেয়ার আপনি কিনছেন, বিক্রি করছেন। এটার জন্য আপনার কি দরকার, অলমোস্ট প্রতিদিন টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য আমি আবার বলছি আপনাদের প্রতিদিন সন্ধ্যাবেলা অ্যাটলিস্ট 10 মিনিট ইনভেস্ট করতে হবে, প্রতিদিন সন্ধ্যাবেলা। বর্তমানে একদম ইজি অ্যাপ চলে আসছে, মোবাইল অ্যাপ, আপনারা স্টক নাও একটা অ্যাপ আছে, এটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন, স্টক নাও। এই অ্যাপ ডাউনলোড করবেন, আপনার স্টক বাংলাদেশ, আমার stock.com, এগুলো তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। ক্রিয়েট করে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ থেকে 6টা শেয়ার সিলেক্ট করবেন, যেগুলোই আপনি মুভ করবেন। ওই 6টা শেয়ার কি চেঞ্জ হবে না, জীবনে চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হবে কিভাবে, প্রথমে আপনি সেক্টরে যেতে হবে। এই মুহূর্তে যদি দেখেন ব্যাংক সেক্টর মুভ করছে না, আমি ধরেন ব্যাংক সেক্টর ঘাঁটলাম না, এক্সাম্পল বলছি আমি, দেখা গেল কি এই মুহূর্তে ধরেন ফার্মাসিউটিক্যাল সেক্টরটা মুভ করছে, আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরে, তাহলে আমি ফার্মাসিউটিক্যাল সেক্টর ওয়াইজ আপনি প্রথম আগে মুভমেন্টটা দেখবেন, ফার্মাসিউটিক্যাল সেক্টর মুভমেন্ট কোথায়, দেখবেন ফার্মাসিউটিক্যাল সেক্টরে মেইনলি মুভমেন্ট। এবার ইন্ডিভিজুয়াল শেয়ার ওয়াইজ দিলাম, দেখলেন কি 5টা শেয়ার মেইনলি মেইন প্লেয়ার, আপনি 5টা শেয়ার অ্যানালাইসিস করলেন, ওই 5টা শেয়ার থেকে শুরু করে যে কোনো একটা বা দুটো শেয়ার আপনি রেগুলার টাকা ঢুকাচ্ছেন, সেল করছেন, কিনছেন, বিক্রি করছেন, এইভাবে করে বের করতে থাকবেন। এবং এই জায়গায় কিভাবে করতে হবে, ইমোশন ছাড়া। আমার 10 টাকা কিনেছিলাম, আমি আমার টার্গেট ছিল 12তে বেচবো, বেঁচে দিলাম, ওটা কিন্তু 15তে গিয়েছে, আমার কিন্তু 15তে গেল না, কোথায় গেল এটা আমার মাথায় কামানোর দরকার নেই, 15তে গেল। আমি 10 টাকা কিনলাম, শেয়ারের দাম পড়া শুরু হলো, অবদিনই বেঁচে দিলাম না, আমি একটু দেখলাম, ওয়েট করলাম, আমার একটা মাথায় আছে যে আমি 9 নিচে গেলে আমি বেঁচে দেবো, 9 কাজ করলো, আমি শেয়ারটা বেঁচে বেরোয় গেলাম, আমি কিন্তু লস দিলাম 1 টাকা করে, কিন্তু আপনি ওটার জন্য লস হলো, ওই দুঃখটা আনা যাবে না।
কারণ আপনি একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে এই সুইং ট্রেডিংটা করছেন। আর এটা আমাদের দেশে না, এটাকে বলে ডে ট্রেডিং, এর থার্ড ওয়ানটা। আমাদের দেশে যেটা হচ্ছে মেইনলি পজিশনাল ট্রেডিং, আর 2 নম্বর হচ্ছে সুইং ট্রেডিং। ডে ট্রেডিং আমাদের দেশে শেয়ার স্টক মানে হচ্ছে ইভেন বাইরের দেশে মিনিটেও হয়, মিনিটে মানে আমি 10টা 15 মিনিট একটা শেয়ার কিনে 10টা 18 মিনিটে সেল করে দিলে মোড় ওটা করতে পারে। আমাদের দেশে স্কোপটাই নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাকে যদি বলেন আমার পার্সোনালি এটাও স্কাল্পচারটা আসলে এটাও জাস্ট কেনা বেচা, মানে বাড়বে কমবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, কালকে আলোচনা করবো। আচ্ছা, এই মুহূর্তে আমি আপনাদের একটি আছে, আপনারা প্রত্যেকে আগে 2টা স্টক সিলেক্ট করেন মনে মনে। আর যারা মার্কেটে আছেন মার্কেটে, যারা মার্কেটে নেই মার্কেট ছাড়াই করেন। একটা স্টক হচ্ছে আপনি চিন্তা করছেন এটা আমি লং টার্ম, লং টার্মের ডেফিনেশন যার যেমন। আমার ক্ষেত্রে লং টার্ম ডেফিনেশন হচ্ছে 10 বছর, মানে আমি যে শেয়ারটা নেক্সট 10 ইয়ার্স বেচবো না, এই 10 ইয়ার্স পর আমি ওই শেয়ারটা কিনি, ওটা আমি দেখাবো যদি আজকে সময় থেকে ক্যালকুলেশন না কালকে দেখাবো ওইটার রেজাল্ট কি হয়। আর আরেকটা হচ্ছে আমি শর্ট টার্মের জন্য, আমি জাস্ট এটা আজকে কিনবো, আজকে কিনে এটা হয়তো আগামী মাসে বেঁচে দিব, মানে ডিসেম্বরের 20 তারিখ কিনলাম, জানুয়ারি 10-15 তারিখ হয়তো আমি বেঁচে দিলাম, এর আগে যদি হয় আমি বেঁচে দিলাম। এরকম 2টা শেয়ার আমরা একটু আগে যদি সিলেক্ট করি, একটু নিজেরা যদি করেন নিজেদের জন্য, কারণ আমরা ওটা ধরে আগাতে থাকবো। আর এখানে স্টেপ কি আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? স্টেপ আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, স্টেপ বোধ এখন ইয়েতে নেই, এখন জাস্ট আপনারা জাস্ট নিজেরা আগে। আচ্ছা, স্টেপ আপনি একটু ইয়েটা আপনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আছে না? জি জি জি, আপনি একটু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটু দেখেন, এটা একটু আমার জন্য। ওকে, আচ্ছা, এখন হচ্ছে প্রথমে আগে মানে আমি একটা ব্রিটিশ শেয়ারকে দিলাম তো দেখার জন্য, আপনারাও একটা বা 2টা শেয়ার দেখেন, একটা লং টার্ম একটা শর্ট টার্ম। যদি সিলেক্ট করে থাকেন এবার একটু আপনার সবাই মোবাইলে আছে, অনলাইনে আছেন, আপনার ওই শেয়ারের বেসিক কিছু একটা একটু ইনফরমেশন দেখেন। বেসিক ইনফরমেশন বলতে কি, নাম্বার 1 হচ্ছে শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু কত, বর্তমান প্রাইস কত, শেয়ারের পেইড আপ কত,